সখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়। এই এইদিকে এসো। বৃত্তান্ত বলো। বৃত্তান্ত মানে? বৃত্তান্ত শব্দের মানে জানো না? জানি, মানে ঠিক এই মুহূর্তে মানে বৃত্তান্ত মানে ঠিক আসছে না। অথচ আমার পেছনে ঘোরাঘুরি করছো। যা হোক, বাসায় গিয়ে বাংলা অভিধান দেখে নেবে। জি। কি নাম তোমার? আমার নাম নিশু। নিশু। শিশু? নিশু, ন রশ্মি, নিশু। বানান করে বলতে হবে না, ও ব্যাপারে আমার যথেষ্ট জানাশোনা আছে। আর ওটা ন রশ্মি না, ন রস্য ই। ন রশ্মি। মনে থাকবে? জি। এক বাক্যে প্রকাশ করো। আমি যেখানেই যাই, যেখানেই থাকি, সেখানে তুমি। কেন? আমি মানে মানে আসলে এক বাক্যে মনের ভাব প্রকাশ করতে পারছো না? ঠিক। আর এসব আমতা আমতা করা ছিল আমার একদম মোটেও পছন্দ না। তার উপর এসব ঔপনিবেশিক পোশাকে আমার ঘোরতর আপত্তি আছে। এসব কি হচ্ছে? আর একদিন যদি তোমাকে আমার সামনে দেখি, থাক, আরেকদিনের কথা আরেকদিন বলবো। দূর হয়ে যাও আমার সামনে থেকে। দূরে যাও আরো। সুপ্রভাত, সুপ্রভাত, সুপ্রভাত। আমাদের মাঝে এমন কোন মানব মানবী কি আছে যে এখনো এসে পৌঁছয়নি? জি ভাইয়া, অপর্ণা আপু। আচ্ছা আচ্ছা। সে কি, অপর্ণা এখনো আসেনি?
কি অপর্ণাকে সত্যি সত্যি ভালোবাসিস রে? দাদু, তুমি সত্যি কথাই বলেছিলে দাদু। নারী মাত্র কঠিন, নিষ্ঠুর, হৃদয়হীনা। দাদু, নারী মাত্রই হেয়ালি। ওরা মুখে যা বলে বাস্তবে ঠিক তার উল্টোটা চায়। তার মানে? হ্যাঁ, ও তোকে তোর আশেপাশেই চায়। আচ্ছা, এর আগে অপর্ণা তোকে কতবার বলেছে যে এরপর আমার পিছনে এভাবে ঘুরলে সবাইকে জানিয়ে দেবে? 37 বার। কিন্তু কোনোবার কি জানিয়েছে? না দাদু। তো দাদু, দাদু, হ্যাঁ দাদু, ওই বুড়া। অপর্ণার কিছু হলো না তো? ও তো কখনো ভাইয়া, আমি এসে গেছি। তোমার অপেক্ষাতেই ছিলেন। এসো অপর্ণা, এসো, আমাদের এই সাহিত্য সভাকে আলোকিত করো। এসো সবাই, আসন গ্রহণ করো। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। আজ 15ই আশ্বিন 1420। আজ এই রুদ্রকজ্জ্বল বৈকালে আমরা আবার মিলিত হয়েছি সাহিত্যের রসাস্বাদন হেতু। আমরা মনে প্রাণে বিশ্বাস করি সাহিত্যের নিগূঢ় তথ্য আমরা আমাদের হৃদয়ে আত্মকক্ষে স্থাপিত করবই। কি হে, আমরা কি পারবো না সখা সখী বৃন্দ? অবশ্যই পারবো ভাইয়া, অবশ্যই পারবো। পারবো ভাইয়া। পারবো, অবশ্যই পারবো। জি পারবো ভাইয়া, অবশ্যই পারবো। নিশ্চয় ভাইয়া। সাধু সাধু সাধু। দাদু, ও দাদু, আমি যদি তোমার কাছে একটা বায়না ধরি, তুমি রাখবে? সারা জীবন ধরে তো তোর বায়নাই শুনে আসলাম, আবার কি? আমি তোমাকে দেখতে চাই দাদু। কেন? আমাকে তুই দেখতে পাচ্ছিস না? আমি সে দেখার কথা বলছি না। এই যে আমি তোমার সাথে প্রতিদিন কথা বলি, এভাবে কথা বলে কি মজা পাওয়া যায়? তোমার চোখ নেই, মুখ নেই। ইস, তুমি যদি মানুষের রূপ ধরে আমার সামনে আসতে। আল্লাহ, এমনিতে আমি আমাদের বৃক্ষ সমাজের নিয়মতান্ত্রিকতা ভেঙে তোর সাথে কথা বলি। একটা নিয়ম তো ভেঙেছই, আরেকটা নিয়ম ভাঙলে ক্ষতি কি? তাছাড়া তাছাড়া যাবতীয় মজা তো নিয়ম ভাঙাতেই। ওইসব বুজরুকি কথা আমার সামনে একদম বলবি না। আজ হতে এক নতুন যুগের সূচনা হবে, কল্লোল যুগের ন্যায়। তোমাদের প্রকৃত নাম পাবে বিলুপ্তির স্বাদ। অবশ্য প্রকৃত নামকে অবিকৃত রেখেই। প্রথমে শুরু করা যাক আবু বকরকে দিয়ে। আবু বকর, তোমার নাম হবে আকর। আবুর আ এবং বকরের কর, আকর। আকর শব্দের মানে হচ্ছে খনি। তেমনি পারুল হবে পাল, জাহাঙ্গীর হবে জার। জার শব্দের মানে বুঝো তো? প্রাচীনকালে রাশিয়ায় রাজাদেরকে যার নামে অভিহিত করা হতো। আফরোজা হবে রোজা, নাহিদ নাদ। নাদ মানে হচ্ছে শব্দ। তেমনি কামরুল হবে মরু। তার অপর্ণা, 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 অপর্ণা হবে নন্দিনী। কিন্তু ও তো আমাকে শিশু বলেছে দাদু। তুই তো শিশুই, না হলে কি আর এখানে বসে থাকিস? তাহলে তাহলে আমার কি করা উচিত তুমি বলো। অপর্ণার পাশে থাকা উচিত, যেন ডানে তাকালেও তোকে দেখতে পাই, বামে তাকালেও তোকে। ঠিক আছে দাদু, তাহলে কি আমি? হ্যাঁ, তুই ওই সাহিত্য সভাতেই যোগ দে। কবে থেকে দাদু? এই মুহূর্ত থেকে।
হ্যাঁ দাদু, আমি এখনই যাচ্ছি। তথাস্তু। নন্দিনী, খুব তো নন্দিনী নাম বানিয়েছিস। তুই আমাকে বলতো এই নন্দিনী কোন নাটকের চরিত্র ছিল? রক্তকরবী। ওরে বাবা, রক্তকরবী। তো এই রক্তকরবী নাটকের মূল থিমটা কি তুই আমাকে বল বল। রক্তকরবী নাটকের মূল থিম কি আবার? এটা একটা নাটক। কবিগুরু তার নিজ হাতে রচনা করেছিলেন জোড়াচাকর ঠাকুর বাড়িতে বসে, আর তিনি যেই টেবিলে বসে রচনা করেছিলেন সেটা ছিল ওক কাঠের কাল। তুই থাম তো। একটা কথা তুই মনে রাখবি, সাহিত্য ফেনা পছন্দ করে ঠিকই, আর ওই ফেনার মধ্যে অবশ্যই এক ধরনের শৈল্পিকতা থাকবে, নান্দনিকতা থাকবে এবং অবশ্যই যৌক্তিকতা থাকবে। আর কোনো কিছু না বুঝে শুধু হালকা ধারণার উপরে, ঝাপসা ধারণার উপরে ফেনা তৈরি করে তারাই যারা কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। আচ্ছা ঠিক আছে, মানলাম আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, কিন্তু শোনো শামস ভাইয়াকে উদ্দেশ্য করে তুমি এরকম বিরূপ মন্তব্য করতে পারো না মামা। তিনি একজন সাহিত্যিক এবং একজন প্রকৃত সাধক। প্রকৃত সাধক? তুই কয়টা কবির নাম জানিস? কয়টা কবিতা পড়েছিস তুই? কবি সাধক? কেউ কি আছেন? কেউ কি আছেন? আমি চোর না। কি আমি এখানে কেন এসেছি? এখানে এসেছি রক্তিম শামস নামে একজনের সাথে দেখা করতে। উনি এখানে আছেন? কোথায়? ওই তো কাকতেরুয়া। আচ্ছা থ্যাংক ইউ। গুরু কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু তুমি কি চাও হে বৎস? আমি এসেছিলাম রক্তিম শামস নামে একজনের সাথে দেখা করতে। একজন দুষ্টুমি করে আপনাকে দেখিয়ে দিয়েছে। আমি তোমার প্রত্যাশিত কাঙ্ক্ষিত রক্তিম শামস। আপনি? কিন্তু আপনি এভাবে ঝুলছেন কেন? ওটা কাকতাড়ুয়া, আমি তোমার পশ্চাতে। গুরু আপনি এখানে? আমি আমি আপনার কাছে এসেছি। কি হেতু আমার কাছে তোমার আগমন হে বৎস? আমি এসেছি সাহিত্য সুধা পান করতে। বুঝতে পেরেছি। তুমি সঠিক স্থানে আগমন করেছো হে বৎস। এই সেই সাহিত্যের পীঠস্থান, যেখানে প্রতিনিয়ত সাহিত্য চর্চা হয়। কিন্তু ভাইয়া ওটা? এই কাকতাড়ুয়া হচ্ছে আমার সাহিত্য সভার রূপক। ঠিক বুঝলাম না ভাইয়া। আমার এই সাহিত্য সভা পূত পবিত্র স্থান। এই সাহিত্য সভায় কোনো প্রকার অশুভ কিংবা কাক নাই, অর্থাৎ কোনো প্রকার কালোর উপস্থিতি কাম্য নয়। তাই আমার এই কাকতাড়ুয়া। তুমি কি বুঝতে পেরেছো আমি যা বোঝাতে চেয়েছি? জি ভাইয়া, মানে কিন্তু একটা প্রশ্ন, মানে আমি না মানে সব সব গুছিয়ে ফেলি, কিন্তু ওই শেষের দিকটায় গিয়ে ওই কেমন যেন একটা মানে পারো না? পারি না ভাইয়া। তোমার নেই? নেই ভাইয়া, মানে আমি চাই আমাকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে, তাই তো? জি ভাইয়া, জি ভাইয়া, এই কথাটাই বলতে চেয়েছিলাম। কিন্তু আপনি বুঝলেন কিভাবে? পক্ষী বিদ্যা পাঠ অতি সহজ। জি ভাইয়া। আমার সন্নিকটে আমার ছায়াতলে যে আসে, ভূমণ্ডলের সমগ্র মানবকুল তার প্রতি অনুরক্ত হয়ে যায়। দেখা হবে পরবর্তী সভায়, ঠিক আছে? জি ভাইয়া।
আচ্ছা মামা, তুমি শামসকে কেন দেখতে পারো না বলো তো? তুই কেন নিশুকে দেখতে পারিস না? আমি তো তবু তোর ওই শামস ভাইয়ার সম্পর্কে কিছু জানি, কিন্তু তুই কি জানিস নিশু সম্পর্কে? কিচ্ছু জানিস না। যতটুকু দেখেছি ততটুকুতেই বুঝতে পেরেছি ও একটা অকাল কুষ্মাণ্ড। অপনা, যাকে তুই ভালোবাসতে পারছিস না তাকে ঘৃণা করবার কোনো অধিকার তোর নেই, কোনো অধিকার নেই। মামা, ইয়েস। জনগণ, এই মানব সন্তান নব শিষ্যরূপে আবির্ভূত হয়েছে গত রাত্রিকালীন। বৎস, কাকতারুয়া সাহিত্য অন্বেষণাগারে তোমাকে সুস্বাগতম। হে যিশু, শিশু, নিশু। বৎস, তুমি আসন গ্রহণ করো। টেকনাথ বধ কাব্য হৃদয়ঙ্গম করিবার পূর্বে কিছুকাল ধ্যানমগ্নতায় অতিক্রম করা জরুরি। অতএব প্রস্তুতি শিরোধার্য। মহাযজ্ঞের সময় প্রাক্কাল ঠিক এই মুহূর্তে নেত্রবন্ধ, নেত্রবন্ধন, নেত্রবন্ধন, নেত্রবন্ধন। কল্পনা করো তরু পল্লবের সাথে তোমাদের সম্মিলন, উড্ডয়নী ডানার পাখির ন্যায় হালকা মনোভাবে চলন্ত, উড়ন্ত, ভাসমান্ত। অসভ্য, খেলবো না। সভ্য, লম্পট, যে নারীকে সম্মান দিতে জানে না সে আবার সাহিত্য অনুধাবন কিভাবে করবে? নন্দিনী, 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 উত্তেজনার হেতু কি আমাকে বলো। ভাইয়া, কতিপয় মনুষ্যরূপী কীট আমাদের এই সভাস্থলকে কলুষিত করছে, যা আমাদের জন্য অপমানকর। নন্দিনী, 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 সর্বপ্রথম তুমি আমাকে বর্ণনা করো সবিস্তারে কি হয়েছে। এই নির্বোধ অসাহিত্যিক ছেলেটি ধ্যানের প্রাক্কালে আমার নেত্রবন্ধনের সুযোগ নিয়েছে। আমার কাছাকাছি আসবার চেষ্টা করেছে। ভাইয়া, এরা নারী লোভী। সাহিত্য অন্বেষণ এদের মূল উদ্দেশ্য নয়। যিশু, নিশু, এখনো কথা কি সত্যি? তুমি কি নন্দিনীর? না ভাইয়া, আমি তো। চুপ, ছোট লোক, লম্পট। শিষ্যগণ, আমি এই বিষয়ে স্বয়ং তদন্ত করিব নিজ মস্তিষ্ক ব্যয়। অতএব স্থিরতা কাম্য। এই মুহূর্তে সাহিত্য সভা স্থগিত ঘোষণা করা হইল। আর মনে রাখিও, ক্ষমা চাইবার বিষয়খানি সকলের সম্মুখেই সংঘটিত হওয়া চাই। বিশেষ করে চতুর্থ দিন প্রত্যুষে নন্দিনীর কাছে। অদ্য নিষ্ক্রান্ত। কে 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 আপনি? এতদিন ধরে যে দাদুকে দেখবার জন্য এত ঝুলো ঝুলো করছিলি, এখন সেই দাদুকেই চিনতে পারছিস না? দাদু, তুমি? আমার বনসাই, আমার বনসাই, আমার বনসাই, আমার বনসাই কই? হতভাগা, তোর বনসাই থেকেই তো আমার আবির্ভাব। এখন বনসাই বল আর যাই বল, সবই কিন্তু আমি। এখন আর আবির্ভাব হয়ে কি হবে? কিরে,
কি মন খারাপ? হ্যাঁ, মন খারাপ। এভাবে মন খারাপ করে থাকলে তোর মনে যার বাস সেও কিন্তু কষ্ট পাবে। তার মানে আমি কষ্ট পেলে অপর্ণা কষ্ট পাবে? আলবাত, কারণ তোর মনে তো অপর্ণারই বাস। কিন্তু এখন আমার কি করণীয় দাদু? তোর এখন সামনে প্রতি পদে পদে বাধা, তোকে খুব সাবধানে পা ফেলতে হবে রে। বলো কি দাদু? আমি আমার মস্তিষ্কে তরঙ্গ সঞ্চালন করবার পরও কিছুতেই বোধগম্য হচ্ছে না ঠিক কোন রাস্তায় বলে আমি ওর মন নামক বায়বীয় বস্তুটির নিগূঢ় সাক্ষাৎ পাব। হে মহান অধিপতি, শতত প্রণাম তোমায়। তুমি কি করে এত সুচারুভাবে, এত সুপরিকল্পিতভাবে আমাকে পথের সন্ধান দিয়ে দিলে? প্রকৃতই আমি অত্যাধিকের অধিক আনন্দিত। আমি মোটেও আনন্দিত হতে পারলাম না অপর্ণা। ব্যাপারটা তুই একদম ঠিক করিসনি। আচ্ছা ছোট মামা, তুমি কেন এমন করে বলছো বলো তো? আমি যে এর চেয়েও কঠিনতর বাক্যবাণে ওকে জর্জরিত করিনি, সেটাই তো ওর আজন্মের ভাগ্য। আচ্ছা তুই এটা কেন বুঝতে পারছিস না? এই ছেলেটা শুধুমাত্র তোকে দেখবার জন্য ওই সাহিত্য সভায় গিয়ে যোগ দিয়েছে। তোকে দেখবার জন্য দিনের পর দিন তোর পেছন পেছন ঘুরছে। আর তুইও তো ওকে কম অপমান করিসনি। কই, ছেলেটা তো তোকে ছেড়ে চলে যায়নি। মামা, ও আমার এখনো মানসিক মাপের হয়ে উঠতে পারেনি। ও ও তো তোর টেস্ট বুঝবার জন্যই এই সাহিত্যের দিকে ঝুঁকেছে। এটা কেন তুই দেখছিস না? আর তোর শামস তোর জন্য আলাদাভাবে কি করেছে? ও তো সবার সামনে সমানভাবে নিজেকে মেলে ধরেছে। আর ওদিকে নিশুর কথাটা একবার দেখ। মামা, নিশু যে আমাকে পাবার আকাঙ্ক্ষায় মত্ত, সেটারই বা কি প্রমাণ বলো? বেশ কিছুদিন আমার পেছনে ঘুরলেই কিংবা আমার মানসিক সমকক্ষ হওয়ার জন্য সাহিত্য চর্চায় যোগ দিলে কি প্রমাণিত হয় সে আমাকে ভালোবাসে? আচ্ছা ঠিক আছে, আমি আমার সাইকোলজিক্যাল টার্ম ব্যবহার করে ব্যাপারটা দেখব। সেটা কিভাবে? ওর সাথে আমি দেখা করব, ওর চোখে চোখ রেখে কথা বলবো। যেহেতু অপর্ণা সাহিত্য প্রেমী, তাই তোর থেকেও সাহিত্যের প্রেমে পড়তে হবে। কিন্তু আমি তো সাহিত্যের প্রেমে পড়েছি দাদু। এই তোর সাহিত্যের প্রেমের নমুনা? তোর পোশাক আশাকে, কথাবার্তা, চাল চলো, জ্ঞান, সাহিত্যের কোনো লক্ষণই তো দেখি না। আমাকে কি করতে হবে দাদু? তোকে সাহিত্যিকরা সচরাচর যেই ধরনের পোশাক পরে সেই ধরনের পোশাক পরে থাকতে হবে, যেন তোকে দেখলেই মনে হয় সাহিত্যিক। আরো আছে, তুই মহর্ষি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য চর্চায় মনোনিবেশ করবি। তার সাহিত্য সমালোচনা পাঠ তোকে নিয়ে যাবে জ্ঞানের চরম শিখরে। সেখানে তুই পেয়ে যাবে অপর্ণার মন। আমি কি পারবো দাদু? আমি তো আছি রে পাগলা। তবে হ্যাঁ, শেষ কথা হচ্ছে, এখন থেকে তুই কিন্তু অপর্ণাকে একদম পাত্তা দিবি না। প্রয়োজন ছাড়া তার সাথে কিন্তু কথাও বলবি না, এমনকি তাকাবিও না পর্যন্ত তার দিকে।
দাদু কি বলছো তুমি? তুমি তো আমার বুকে পাথর বাঁধতে বলছো। কারণ আছে রে, কারণ আছে। কারণ অপর্ণা যেই ধরনের মেয়ে, তার সামনে তোকে তোর প্রখর ব্যক্তিত্ব প্রকাশ করতে হবে চরম ভাবে। আর সেই জন্যই এই ঔষধ, বুঝেছিস? এক মিনিট বাবা, দেখো আমাকে কে ফোন করেছে। সাহিত্য সাধক রক্তিম শাম। হ্যালো, রাত্রিকালীন শুভেচ্ছা ভাইয়া। ক্ষণে ক্ষণে অমন চমক লাগিয়ে দিয়ে চলে যাও কেন নন্দিনী? তোমার এখন বলো তুমি কেমন আছো, কেমন থাকো? তোমার মন আকাশে এখনো কি মেঘের ঘন ঘটা? না ভাইয়া, মন আকাশে শরৎকালের রবি রশ্মি। শুনিয়া তৃপ্ত হইলাম নন্দিনী। আচ্ছা, তোমার পার্শ্বে কি এখন তোমার মাতৃভ্রাতা উপস্থিত? জি ভাইয়া, এতক্ষণ ছিলেন। আপনি কি উপায়ে অনুধাবন করলেন? তোমার আমার মধ্যকার আত্মিক সম্পর্কই আমার মনোকক্ষে এই তথ্য প্রদান করিয়াছে। নন্দিনী, যেহেতু তোমার মাতৃভ্রাতা তোমার পাশে উপস্থিত, সেহেতু আর বৃথা বাক্য ব্যয় না করি। নন্দিনী, তোমার সহিত আমার কতিপয় গূঢ় বাক্যালাপ রহিয়াছে। আমি চাই তুমি আগামীকাল প্রত্যুষে আমার সাহিত্য কেন্দ্রে পদার্পণ করে আমাকে আহ্লাদিত করবে। জি ভাইয়া, আমি আগামীকাল প্রত্যুষেই সশরীরে এবং সমনে উপস্থিত থাকব। বিদায়, শুভরাত্রি। বিদায় হে সাহিত্য সাধক। আপনি এখানে? আপনার এখনো পরিবর্তনের কারণ? আমি কারোর সাথে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা একদম পছন্দ করি না। নন্দিনী, তুমি এই প্রত্যুষে? কেন ভাইয়া, আপনি তো আমায় ডেকেছিলেন। অসম্ভব! আমি তোমাকে আগমনী বার্তা জানিয়েছি এই নিরিবিলি বাড়িতে। জি ভাইয়া, গতকাল রাতে। তোমার ভুল হইয়া গিয়াছে নন্দিনী, স্মৃতিভ্রম। আমি বিস্তৃত হইয়া গিয়াছিলাম যে ত্রিদিন সাহিত্য সভা মুলতবি ঘোষণা করা হইয়াছে। আমি তোমার কাছে দুঃখ প্রকাশ করছি হে নন্দিনী। ও না, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। তা তোমার আগমনের হেতু কি? আমি আপনার নিকট কিছু পুস্তক ধার করতে এসেছি ভাইয়া। আমি সাহিত্য পাঠে মনোনিবেশ করতে চাই। তো এই সময়টাকেই কেন নির্ধারণ করতে হলো তোমার? নন্দিনী, ঠিক আছে, আবার দেখা হবে সঠিক কোনো সময়ে। ঠিক আছে ভাইয়া। আহা, কিরে, শোন, তোর মা মারা যাবার আগে তোর দায়িত্ব আমাকে দিয়ে গিয়েছিল। আর তোর বাবা কুয়েত থেকে 2 বছরে একবার দেশে আসে। তাহলে আমার কত দায়িত্ব তুই বুঝতে পারছিস?
আমি তোকে সাবধান করেছিলাম রক্তিম সংস্থার ব্যাপারে, করিনি? আজকে যদি নিশো সময় মতো ওখানে না যেত তাহলে কত কিছু হয়ে যেতে পারতো, তুই জানিস। যাকে এত ঘৃণা করিস সে তোর কত বড় উপকার করলে তুই বুঝতে পারছিস? হে নিরুপমা, চপলতা আজ যদি কিছু ঘটে করিও ক্ষমা। বাবা, এলো আষাঢ়ের প্রথম দিবস, বনরাজি আজি ব্যাকুল দিবস, বকুল বীথিকা মুকুলে মত্ত কানন পর। দাদু, এ মহা কঠিন বই। জ্ঞান লাভ কি অত সহজ বিষয় বলে মনে হয় তোর? না দাদু, আমি আসলে বলতে যাচ্ছি যে বেশি কথা না বলে পড়ায় মনোযোগ দে। দাদু, আমি তো শামস ভাইয়ের সাহিত্য সবাই রোজ যাই, তাও কেন কষ্ট করে এই বই পড়তে হবে? গর্ধব, সাহিত্য কি শুনে শুনে বোঝবার জিনিস? না ওটা এমন কোন খাবার বস্তু যে কেউ তোর মুখের সামনে ধরলো আর তুই টপ করে সেটা গিলে খেয়ে ফেললি? যত পাঠ করবি ততই তুই নতুন নতুন জগৎ দেখতে পাবি। সেই জগতে তুইও যেমন থাকবি, অপর্ণাও তেমন থাকবে। বুঝেছিস? আমি কি পারবো দাদু? হ্যাঁ, আর সেই কারণেই নিজে নিজেই সাহিত্য পাঠ করতে হবে। নিজের দুর্বলতা নিজেকেই খুঁজে বের করতে হবে। আর শামস ভাইয়া? আবার শামস ভাইয়া? শামস ভাইয়ার কাজ শামস ভাইয়া করেছে, তোর কাজ তুই কর। কাল সকালে শামসের ওখানে যা, তাহলেই বুঝতে পারবি কেন তোকে পড়তে বলেছিলাম। বুঝেছিস? ভাইজান, ভাইজান, ভাইজান খায়ালো। আপনি খাইলে আমি সব কিছু গুছাইয়া একটা লম্বা ঘুম দিবার বাড়ি। তুই এখন যা, আমি একটু পড়াশোনা করবো। ভাই পড়তে তো পারবেন ভাই। আগে খায়ালো এসো। ভাই, কত সুন্দর। আমি কি করব ভাই, সারাটা দিন আমার কাজ। খাদ্য গ্রহণ শরীরের জন্য অতীব প্রয়োজনীয়। আপনি তাতে একটু খায়ালেন ভাই। তুই ঠিকভাবে খাদ্য গ্রহণ না করলে অধ্যয়নেও মনোনিবেশ করতে পারবি না। জি দাদু। যা খেয়ে নে। শোন, ডিম খেতে হবে, কিন্তু সবজি খেতে হবে, জি দাদু। ফলমূল খেতে হবে, তাহলে প্রোটিন পাবি এবং অধ্যয়নে মনোনিবেশ করতে পারবি। জি দাদু। ভাইজান, এই দাদুরা কেডা? তোকে না বললাম যেতে? যা। যা, তুই খেতে যা। যাচ্ছি দাদু। হে নিরুপমা, আখি যদি আজ করে অপরাধ করিও ক্ষমা। বাবা, হেরো আকাশের দূর কোণে কোণে বিজলি চমকি ওঠে ঘরে ঘরে। শুভ অপরাহ্ন। কবিগুরু রবীন্দ্রনাথ। আজকে আমরা রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলব। কবিগুরু রবীন্দ্রনাথ ছিলেন অমিত প্রতিভাধর একজন মানব। তিনি তার সমস্ত সৃষ্টিকর্ম, মানে তার জীবনের অভিজ্ঞতা লিপিবদ্ধ করে গেছেন। তার গল্প, কবিতা, গান, নাটক, উপন্যাস সর্বত্র। পৃথিবীর তাবৎ বিখ্যাত লেখকরাই তাই করেছেন। সোনার তরীতে রবীন্দ্রনাথ কি লিখতে চেয়েছেন, মানে কি লিখেছেন? তিনি লিখেছেন একজন চাষির কথা, যে চাষি ধান কাটবার পর সেই ধান নৌকায় তুলছিল। নৌকায় ধান তুলতে তুলতে সে একসময় লক্ষ্য করলো নৌকায় ধানে ভরে গেছে, কিন্তু তার উঠবার কোনো জায়গা নেই। এখন সে কি করবে? এদিকে ঝড় চলে এসছে, ঝড়। সে নৌকায় উঠতে না পারলে তার মৃত্যু অনিবার্য। সে কি নৌকায় উঠবে, ধানগুলোকে নামিয়ে দিবে, নাকি থেকে যাবে? এই দৃশ্যটি রবীন্দ্রনাথ বাতায়নে বসে দেখলেন এবং লিখলেন কবিতা সোনার তরী। এমনকি তার অমর সঙ্গীত। ভাইয়া, বুঝতে পারোনি তো? আবার বলবো।
না ভাইয়া, মানে আমি একটু অন্যরকম জানতাম ভাইয়া। অন্যরকম কি জানতে? মানে কবিতার মূল ভাবটা তো আমি জানি। মানে অনেকেই সোনার তরীর মূল ভাবটা বুঝতে পারে না। তুমি মনোযোগ প্রদান করো, তাহলেই তুমি ভাইয়া আমি যতদূর জানি এটা একটা রূপক কবিতা। তাই তো, রূপকই তো। আর নৌকা মানে মূলত মহাকালকে বোঝানো হয়েছে। মানে তুমি কি বলতে চাও? ভাইয়া, সোনার তরী কাব্যগ্রন্থটি মূলত কবির এক কঠিন বোধ থেকে সৃষ্টি। কবি খেয়াল করে দেখলেন যে তিনি তো এই পৃথিবীতে থাকবেন না, মহাকাল থেকে গ্রাস করবে ঠিকই, কিন্তু তিনি একের পর এক সৃষ্টি করে ফেলেছেন। কবি বিস্ময়ের সাথে লক্ষ্য করলেন যে তার সৃষ্টি থেকে যাবে ঠিকই, কিন্তু তিনি থাকবেন না, মহাকাল থেকে গ্রাস করবে ঠিকই। মহাকালের কাছে সৃষ্টির মূল্য আছে, কিন্তু স্রষ্টার মূল্য নেই। এই প্রবল আক্ষেপ এবং ধ্রুব সত্যকে তিনি ব্যক্ত করেছেন এই কবিতায়। এখানে মহাকাল বলতে নৌকাটিকে বোঝানো হয়েছে এবং চাষিটি তিনি নিজে। নিয়ম বহির্ভূত কর্মকাণ্ড, তাই স্থগিত। যাও যাও, সবাই যার যার বাড়ি যাও। আজই আমি নিশুর সাথে দেখা করেছি। প্রথমে আমি যখন নিশু ছেলেটাকে দেখলাম, আমি ভাবলাম তুই ঠিক আছিস, কিন্তু একটু পর যখন আমি ওর চোখের দিকে তাকালাম, আমার সব হিসেবে গোলমাল হয়ে গেল। আমি অবাক হয়ে দেখলাম ছেলেটার চোখের মধ্যে কি যেন একটা আছে, যা তাকে অন্য সবার থেকে আলাদা করে দেয়। পরে বুঝলাম ছেলেটা খুব সরল, আর ওর ভেতরে সত্যকার একজন মানুষের বাস। অপর আমি জানি না তুই নিশো আর শামসের মধ্যে কাকে বেছে নেবে, কিন্তু এই কথা নিশ্চিত যে ওর চোখে আমি যে ভালোবাসা দেখেছি, যে একাগ্রতা দেখেছি, তাতে করে একমাত্র ওই তোর প্রকৃত জীবনসঙ্গী হতে। অবশ্য ব্যক্তিগত বিবেচনার অধিকার তো আছে, আর আমার কথা যে মানতেই হবে এমনটা কোথাও লেখা নেই। গল্পের গুরু কাছে চড়ছে না রে, কথা কওয়ার শখ হয়েছে। 3 বছর হয় না পোল্টি মারার লাগিয়া, জানা কিন্তু বাঁচবি না রে, চিন্তা করো দেখা। কথাবার্তা বন্ধ থাকবো, মনে থাকবো না রে। অবলীলা সাঙ্গ হবে, কোনটা ফলটা করবে। মনে থাকবো না রে, মনে থাকবো না রে। নিশু ভাই, আপনি গতকাল যা বললেন অসাধারণ হয়েছে, এত চমৎকার কি বলবো। আচ্ছা নিশু ভাই, আপনি এত সুন্দর করে বললেন কিভাবে?
আপনি তো এর আগে কোনো সাহিত্য সভার সদস্যও ছিলেন না, তাই না? আরে হ্যাঁ নিশু ভাই, আমি তো যাকে বলে ওই মানে একেবারে পুরো তাক লাগানো অবস্থায় ছিলাম। আসলে তেমন কিছু নয়, আমি রবীন্দ্র সাহিত্যের সমালোচনা বিষয়ে কিছু বই জোগাড় করেছিলাম, সেগুলো একটু উল্টে পাল্টে দেখেছিলাম আর কি। এখনো অনেক কিছু পড়া বাকি। তারপরও যে খেল দেখালেন, শামস ভাই তো কাশতে কাশতে সারা দিনটাই পার করে দিল। শিষ্যগণ সমবেত হও। আমাদের আজকের আলোচ্য বিষয় দান্দিকতা। দান্দিকতা রাখেন আপনার আলোচনা, আলোচনা বহুত করছেন, আর আলোচনা করতে দিব না। একদম চাপ। আপনি তো আপনারা কি, আপনারা যে এত বোকা এটা তো আগে জানতাম না। কি রে মন্টু, তুই কথা বলতে পারিস? কথা আমি কইতে পারতাম, কিন্তু একদিন কই নাই। আজকা কোন লাগবই। একদম একদম চাপ। বেরব চাপ। কেন কেন আমার কি আবার ওই কাকতরার মতো ঝুলাই মারবেন? মারেন। এই কি হয়েছে খুলে বলো তো। এই হারামজাদা, তোকে অর্ধচন্দ্র দিয়ে এখান থেকে বের করে দেবো। শামস ভাই আপনি থামেন তো। মন্টু তুমি বলো। এর আসল নাম হইল শামসু। শামসু নাম পাল্টায় ভং ধরছে। কি বলছিস মন্টু? এসব তুই কি বলছিস? বাবা ঠিক কথা কইতেছি। আর এই যে হে আপনাকে কইছে না যে এমএ পাস করছে, এটাও মিছা কথা। এ তো ডিগ্রিও পাস করে নাই, 3 বার পরীক্ষা দিছিল, ফেল করছে। তাহলে উনি এত সাহিত্য চর্চা কিভাবে করলো? আরে আবা, এই খেলটাই তো আপনারা ধরতে পারেন নাই কোনোদিন, যেটা নিশু ভাই এসে ধরে ফেলাইছে। উনি প্রত্যেক রাইতে এই বই থেকে একটু আর ওই বই থেকে আরেকটু নিয়া ভাষা ভাষা জায়গা থেকে আপনার করে বুঝাইতো। আর আপনারা বুঝতে বইয়া থাকেন। কোনোদিন বইয়ের সাথে মিলাই দেখছেন এই হাসা কইতেছে না মিছা কইতেছে? আমি লেখাপড়া করি নাই, কিন্তু এইটুকু বুঝি যে নিজে পড়াশোনা না কইরা অন্যের পড়াশোনার উপর ভর করে পাস করবার চায়, এই জীবনে পাস করবার পারে। নিজের পড়া, নিজের শেখা নিজের কাছে। মিথ্যেবাদী, ও মিথ্যে বলছে। তোমরা কেউ বিশ্বাস করো না, ও মিথ্যে বলছে, মিথ্যে। ও মিথ্যা কইতেছি না, আজকে সত্য প্রমাণ কইরাই ছাড়ু। কিন্তু উনি এসব করবেন কেন? হ্যাঁ, আরে ভাই এইটা বুঝলেন না, পলিটিক্স পলিটিক্স পলিটিক্স? বাবা আজকে সব কইয়াই ছাড়ুম। মুখ যখন একবার খুলছি শেষ না কইরা ছাড়ুম না। এই যে শামসু হে ইলেকশন করবার চায়, এর লেগে হ্যাঁ গোপনে রাজনীতিও করে, কিন্তু হ্যাঁ তো এই এলাকার ছেলে না, ভোট পাইবো না, এটা আগে বুঝতে ফেলাইছিল। এর লেগা হে আর এক বন্ধু মিল্লা নতুন একটা ফন্দি আসছিল। ফন্দিটা কি শুনবেন? আপনাকে মতো উঠতি পোলাপান গুলোরে হে দলে বিরাইবো, যাতে আপনার ইলেকশনের সময় হেরে ভোট দেন। আর এই কামের লেগা 3 বছর ধরে হে আপনার ঘরে ঘাস খাওয়া যাইতেছে, আপনারা মজা করে খাইতেছেন। শিষ্যগণ, এই বুলবক সম্ভক্তের বানোয়াট এবং বুদ্ধির কথাবার্তায় কর্ণপাত না করার জন্য আমি তোমাদেরকে আদেশ করছি। আরে রাখো মিয়া তোমার আদেশ। ওই ধরো রে। আমার রবীন্দ্রনাথ বানাবি না? এই, কি করছো? থামো থামো। উনি তোমার চেয়ে বয়সে বড়। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে তুমি। আমার মনে হয় ওকে সবার বর্জন করা উচিত। হ্যাঁ, নিশুর কথাই ঠিক। আমরা সবাই আজ থেকে এই বুড়বাকটাকে বয়কট করলাম। হ্যাঁ, বয়কট করলাম। আমরা আর কেউ এর কাছে আর আসবো না। না, চল চল। নন্দিনী, নন্দা, রঞ্জন, যেও না। বলো।
কি দেখছো আমার চোখে নন্দিনী? দেখছি আমার ছোট মামা তোমার চোখে কি এমন দেখেছিল যার জন্য তার মনে হয়েছিল তুমি শুধু আমাকে ভালোবাসো। আমি ঠিক জানি না আমার চোখে কি আছে, শুধু এটুকু জানি আমার দাদু আমাকে যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবেই কাজ করেছি। আর আর সে কারণে হয়তো আজ তুমি আমি আমি কি? তুমিই বলো। যে তুমি সাহিত্য সভায় কণ্ঠ উজাড় করে কথা বলো, আমার সামনে আসলে এভাবে হারিয়ে যাও কেন বলো তো? আমি তো হারাতেই চাই নন্দিনী, হয়তো সে কারণে হারিয়ে যাই। তুমি একা কেন হারাবে? আমি কি তোমার হারিয়ে যাওয়ার সঙ্গী হতে পারি না? নন্দিনী, তোমার হাতটা